তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি আউট অফ ডার্কনেস মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তোবা অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পে শুরু হয় আজ থেকে প্রায় ৪৫,০০০ বছর আগে, যখন আফ্রিকা থেকে মানুষজন আস্তে আস্তে করে ইউরোপের দিকে চলে যাচ্ছিল, আর মানুষজন ইউরোপেই বসবাস করা শুরু করে দিয়েছিল। আর তখন রাতের বেলায় আমরা দেখতে পারি এখানে অন্ধকার একটা গুহা, যেই গুহার মধ্যে আগুন জ্বালিয়ে ৬ জন লোক চারপাশে গোল হয়ে বসেছিল। এখানে তাদের যেই গ্রুপের লিডার ছিল তার নাম ছিল এডাম, যে কিনা সবাইকে রক্ষা করাই তার ধর্ম মনে করত। আর তার একটা ভাই ছিল যার নাম ছিল হির, আর এডামের ছেলের নাম ছিল হিরন। আর তারা তিনজনই খুবই ক্লোজ ফ্রেন্ডের মতো ছিল, আর তারা সবাই সবসময় একসাথেই থাকতো। আর তাছাড়া তাদের গ্রুপের যে ওল্ড মেম্বার, মানে সবচেয়ে বৃদ্ধ লোক, তার নাম ছিল ওডাল, যে কিনা সবসময় কোনো না কোনো কারণে সবার উপরে রাগ করে থাকতো। তাছাড়া এব নামের একটা প্রেগনেন্ট মহিলা ছিল, আর তাদের সবচেয়ে লাস্ট যে সঙ্গী ছিল তার নাম ছিল বে, সে ছিল একজন মেয়ে। আসলে এডামের গ্রুপ যখন রাস্তা হারিয়ে সমুদ্রের পাড়ে হন্য হয়ে ঘুরছিল, তখনই তারা বেয়াকে পেয়েছিল। শুরুর দিকে তো তারা বেয়াকে খুবই ভালোবাসতো, সবাই তার সাথে খুবই ভালো করে বিহেভ করত, তাকে খাবার দাবার দিত। তবে এখন বেয়াই হচ্ছে গিয়ে একমাত্র লোক যে কিনা এই গ্রুপের সবচেয়ে বেশি কাজ করে, মানে তাকে দিয়ে জোর করিয়ে সবচেয়ে বেশি কাজ করানো হয়, তাকে খাবার দাবারও কম দেয়া হয়। আর তাছাড়া পুরো গ্রুপের মধ্যে শুধুমাত্র ইরিই ছিল একমাত্র লোক যে কিনা বেয়ার সাথে একটু ভালো করে কথাবার্তা বলতো, কারণ হয়তোবা সে তাকে পছন্দ করা শুরু করে দিয়েছে। তবে যাই হোক, এখন তারা সবাই প্রচণ্ড খারাপ অবস্থার মধ্যে আছে, কারণ বিগত ৬ দিন ধরে তারা কিছুই খেতে পারেনি, আর এই জন্য তারা সবাই খুবই দুর্বল অবস্থায় আছে। তবে সবচেয়ে বেশি প্রভাবটা পড়েছে এবের উপরে, কারণ একেতে সে ছিল প্রেগনেন্ট, আর অন্যদিক দিয়ে তার প্রেগনেন্সির ৭ মাস চলে। তো এরপরে যখন পরদিন সকালবেলা সূর্য উঠে যায়, তখন তারা সবাই তাদের জিনিসপত্র প্যাকেট করে বেরিয়ে পড়ে তাদের নতুন গন্তব্যের দিকে। এখন যখন তারা একটা জায়গায় চলে আসে, তখন এডাম আঙ্গুল দিয়ে ইশারা করে তাদেরকে বলে যে আমাদেরকে ওই পাহাড়ের কাছে যাওয়া উচিত, কারণ সেই পাহাড়ের কাছে অবশ্যই খাবারের মতো কিছু আছে। আর এটা বলে যখন তারা সামনের দিকে এগোনো শুরু করে, তখন এডম আর ইরি তারা দুজন গ্রুপ থেকে আলাদা হয়ে যায় কিছু খাবার ম্যানেজ করার জন্য। তারা ঘুরতে ঘুরতে দুইটা পাহাড়ের চিপার মধ্যে চলে আসে, যেখানে তারা বিশাল বড় একটা ম্যামথের ডেড বডি পেয়ে যায়। আসলে এই ম্যামথের উপরে কেউ একজন আক্রমণ করে দিয়েছে, আর তাকে এখানে ছিঁড়ে বিড়ে খেয়ে ফেলেছে। এটা দেখার পরে তারা দুজনে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ এইটার মানে হচ্ছে গিয়ে এইটা যে এই ম্যামথের চেয়েও ভয়ঙ্কর একটা জন্তু এই পাহাড়ের আশেপাশেই ঘুরছে। তবে যাই হোক, তবুও তারা প্রচণ্ড সাহস নিয়ে খাবার ম্যানেজ করার জন্য চারপাশে ঘোরা শুরু করে। আর একটা পর্যায়ে তারা পাহাড়ের এমন একটা জায়গায় চলে আসে যেখান থেকে পুরো এরিয়াটার খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তো এখন এগুলো দেখার পরে ইর অ্যাডামকে বলে যে আমাদের জঙ্গলের মাঝখান দিয়ে যাওয়া উচিত, কারণ এইটাই হচ্ছে গিয়ে শর্টকাট একটা রাস্তা, এটা দিয়ে গেলে আমাদের সময় তো বাঁচবেই। তাছাড়া জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার সময় আমরা হয়তোবা কিছু শিকারও পেয়ে যেতে পারি, যেগুলো খেয়ে আমাদের ক্ষুধাও নিবারণ হতে পারে। তবে আমরা দেখতে পারি অ্যাডাম তাকে সরাসরি তখনই না করে দেয়, কারণ অ্যাডাম মনে করছিল যে এই জঙ্গলটা হচ্ছে একেতে ভয়ঙ্কর, দ্বিতীয়তে ম্যামথের যেই শিকারী আছে সে হয়তোবা এই জঙ্গলের মধ্যেই আছে। যদি তারা এই জঙ্গলের মধ্য দিয়ে যায়, তাহলে যেই কোনো সময় সেটা এসে তাদের উপরে আক্রমণ করতে পারে। এই জন্য সে তাদের সবার মধ্যে অ্যানাউন্স করে বলে দেয় যে তারা জঙ্গলের মধ্য দিয়ে তো কোনোভাবেই যাবে না, বরং তারা জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার ট্রাই করবে। এতে করে যদি তাদের ৩-৪ দিন সময় বেশিও লেগে যায়, তাতেও কিছু যায় আসে না। যাই হোক, সেদিন রাতের বেলায় তারা দুই ভাই খালি হাতেই ব্যাক করে, কারণ তারা শিকার করার মতো কোনো জন্তুই পায়নি। তারা ম্যামথ সম্পর্কেও তাদেরকে তেমন কিছু বলেনি, কারণ যদি এত ভয়ঙ্কর একটা খবর তারা জানতে পারে, তাহলে হয়তো তারা প্যানিক করবে। আর যেহেতু থাকার মতো তারা কোনো গুহাও পায়নি, এই জন্য তাদেরকে খোলা রাস্তার মধ্যেই থাকতে হয়। তবে যখনই এখানে তারা কথাবার্তা বলছিল, তখন হঠাৎ করেই তারা একটা ভয়ঙ্কর চিৎকারের শব্দ শুনতে পারে। এই শব্দটা শোনার পরে অ্যাডাম আর ইরির মনে হয় যে হয়তোবা সেই জন্তুটা চলে এসেছে যেইটা ম্যামথকে শিকার করেছিল। এই জন্য তারা তাদের অস্ত্র নিয়ে রেডি হয়ে যায় সেই ভয়ঙ্কর জন্তুটাকে মারার জন্য। তবে যখনই তারা অন্যদিকে তাকিয়েছিল, তখন পেছন দিকে অ্যাডামের ছেলে হিরনকে কেউ একজন টেনে অন্ধকারের মধ্যে নিয়ে যায়। এটার জন্য অ্যাডামের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। সে তখনই তাকে ফলো করার সিদ্ধান্ত নেয়। তবে বাকি সবাই তাকে জোর করে এখানে আটকে দেয়, কারণ সেখানে যাওয়া মানে তার নিজেরও মৃত্যু হয়ে যাওয়া। তাকে বারবার করে সবাই বোঝানো শুরু করে যে আমরা কালকে সকালবেলা তাকে অবশ্যই খুঁজে বের করব, এবং যে কোনো মূল্যে জীবিতই তাকে বের করব। আর এরপরে যখনই পরদিন সকাল হয়ে যায়, তখন তারা সবাই মিলে হিরনকে খুঁজতে বেরিয়ে পড়ে। যেহেতু এডাম ছিল পুরনো একজন শিকারী, এই জন্য জীবজন্তুর পায়ের চিহ্ন সে খুব ভালো করেই বুঝতে পারত। এই জন্য সে এটাকে ফলো করে করে দৌড়ানো শুরু করে। একটু সামনে যাওয়ার পরে ফাইনালি সে হিরনের জামা কাপড়ও পেয়ে যায়, যেই জামা কাপড়ের মধ্যে সে কালো রঙের লিকুইডের মতো কিছু একটা পায়, যেটা তো রক্ত অবশ্যই ছিল না।
আর এই ব্যাপারটা দেখার পরে অ্যাডামের একটু সাহস হয় যে হয়তোবা তার ছেলে এখনও জীবিত আছে। এখন তারা পায়ের ছাপগুলো ফলো করতে করতে দৌড়াতে দৌড়াতে জঙ্গলের পাশে চলে আসে। এখন জঙ্গলের পাশে এসেই অ্যাডাম বুঝতে পারে যে তার ছেলেকে সেই জন্তুটা জঙ্গলের মধ্যে নিয়ে গিয়েছে। এই জন্য সেও কোনো কিছু চিন্তা না করে এক দৌড়ে জঙ্গলের মধ্যে চলে যায়। যদিও শুরুতে তার সঙ্গীরা একটু ভয় পাচ্ছিল, তবে পরে তারাও তাকে ফলো করা শুরু করে। আর তারা দৌড়াতে দৌড়াতে একটু পরে এমন একটা জায়গায় চলে আসে যেখানে অনেকগুলো জীবজন্তুকে মেরে রাখা হয়েছিল আর তাদের হাড্ডি মাংস এক এক দিকে ছড়িয়ে ছিটিয়েছিল। এগুলো দেখার পরে তাদের যদিও ক্ষুধা লেগেছিল, তবে তারা কিছু একটা খেতে যেত তার আগেই তারা আরও একটা ভয়ঙ্কর চিৎকারের শব্দ শুনতে পারে। এই চিৎকার শোনার পরে তারা খুবই ভয় পেয়ে যায়। অ্যাডাম তো মনে করেছিল তার ছেলেকেই হয়তোবা মেরে ফেলা হয়েছে, এই জন্য তারা গভীর জঙ্গলের দিকে দৌড়ানো শুরু করে। আর যেহেতু জঙ্গলটা অনেক বেশি বড় ছিল, এই জন্য খুব শীঘ্রই তারা রাস্তাও হারিয়ে ফেলে। আর এখন যেহেতু গভীর রাতও হয়ে গেছে, এই জন্য তারা এই জঙ্গলের মধ্যেই আগুন জ্বালিয়ে থাকার সিদ্ধান্ত নেয়। এখন যখন তারা খুব ভালো করে নজরদারি করছিল, তখন বরাবরের মতো এইবারও অ্যাডাম বারবার করে এই দোষগুলো বেয়ার উপরে দেয়। সে বলে যে যখন থেকে এই মেয়েটা আমাদের সঙ্গে এসেছে তখন থেকে কিছুই ভালো হচ্ছে না, সমস্ত দোষ এই মেয়েটার। সে তো চাচ্ছিল সবাই যাতে করে তাকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেয়। তবে এটা নিয়ে কেউ কিছু একটা বলতে যেত, তার আগেই তারা সেই ভয়ঙ্কর জন্তুর শব্দ শুনতে পারে। আর এই শব্দের জন্য তারা সবাই খুবই অ্যালার্ট হয়ে যায়। আর যখন শব্দটা তাদের খুব কাছে চলে আসে, তখন অ্যাডাম সেই দিকে নিশানা করে তার শুলটা তার দিকে ছুঁড়ে মারে। তবে তার নিশানাটা সঠিকভাবে লাগে না। আর এটার জন্য অ্যাডাম বুঝতে পারে যে এই জন্তুটা হচ্ছে গিয়ে খুবই ভয়ঙ্কর আর খুবই স্পিডের একটা জন্তু, যে কিনা খুবই দ্রুত এদিক সেদিক দৌড়াতে পারে। এখন অ্যাডাম এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এই গ্রুপের লিডার হওয়ার জন্য যদি এখন সে সঠিক পদক্ষেপ না নেয়, তাহলে এইটার ভোগান্তি তাদের পুরো গ্রুপকে ভুগতে হবে। এই জন্য সে একটা শুল নিয়ে জঙ্গলের মধ্যে দৌড়ানো শুরু করে, যাতে করে সে গিয়ে সেই জন্তুটাকে মারতে পারে। তবে হয়তোবা এইটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত, কারণ যখনই সে জঙ্গলের মধ্যে যায় তখন হঠাৎ করেই সব কিছু অন্ধকার হয়ে যায় আর সে চারপাশে কিছু দেখতেও পারছিল না। আর তখনই হঠাৎ করে পেছন থেকে তার উপরে কেউ আক্রমণ করে দেয়। আর এই আক্রমণের জন্য সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে দৌড়াচ্ছিল। তবে এগুলো শোনার পরেও তার সঙ্গীরা কেউই তাকে বাঁচাতে যেতে চাইছিল না, কারণ তারা সবাই প্রচণ্ড ভয়ের মধ্যে ছিল। আর যখন একটু পরে অ্যাডামের চিৎকার দেওয়া বন্ধ হয়ে যায়, তখন তার ভাই গির আর এখানে দাঁড়িয়ে থাকতে পারে না। সে দৌড়ে যায় তার ভাইকে সেভ করার জন্য। একটু পরে কোনো রকমে সে অ্যাডামকে পেয়েও যায় আর সে তাকে কাঁধে করে আলোর কাছে নিয়ে আসে। তবে যখনই তারা অ্যাডামের ফেসটা দেখতে পারে, তখন তারা এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে অ্যাডাম আর বেশিক্ষণ বাঁচবে না, তার মৃত্যু খুব কাছেই চলে এসেছে। আসলে যেই জন্তুটাই অ্যাডামের উপরে আক্রমণ করেছে, সে অ্যাডামের মুখের মধ্যে খামচি দিয়েছে। আর এই খামচির জন্য অ্যাডামের মুখটা একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এই জন্য বেয়া দ্রুত একটা পাথর নেয় আর অ্যাডামকে সেখানেই শেষ করে দিয়ে তাকে এই ভয়ঙ্কর যন্ত্রণা থেকে মুক্তি দেয়। এখন একদিকে হচ্ছে তার স্বামীকে হারানোর কষ্ট, অন্যদিকে হচ্ছে ক্ষুধার যন্ত্রণা। এগুলো সহ্য করতে না পেরে ইবাস সেখানেই বেহুশ হয়ে পড়ে যায়। আর যখন বেয়া এগুলো দেখতে পারে, তখন সে তাদের সবাইকে পরামর্শ দেয় যে আমাদের ক্ষুধার যন্ত্রণাটা কমানোর জন্য আমরা চাইলে অ্যাডামের মাংস খেতে পারি, কারণ যেহেতু সে এখন মারাই গিয়েছে। যদিও এটা শোনার পরে তারা সবাই পুরোপুরি শক্ট হয়ে যায়, তবে এখন যেহেতু তাদের কাছে অন্য কোনো অপশন নেই, এই জন্য তারা এই সিদ্ধান্তটা নেয় তারা অ্যাডামের মাংসটা খাবে। যদিও বাকি সবাই কোনো রকমের মাংসগুলো খেয়ে নিয়েছে, তবে গির তার আপন ভাইয়ের মাংস খেতে কোনোভাবেই সাহস করতে পারছিল না, এই জন্য সে সেখানে বমি করে দেয়। আর যখন পরদিন সকাল হয়ে যায়, তখন সে সবার সাথে ওয়াদা করে যে যেই কোনো মূল্যে সে তাদেরকে এখান থেকে বের করেই ছাড়বে, কারণ যেহেতু এখন হচ্ছে সে নতুন লিডার। তবে অনেকক্ষণ হাঁটার পরেও, মানে কয়েক ঘন্টা হাঁটার পরেও তারা সেই একই জায়গায় চলে আসে। আর এগুলো দেখার পরে ওডালের মাথাটা গরম হয়ে যায়। এই জন্য সে তার একটা অন্ধবিশ্বাসের কথা বলা শুরু করে। সে বলে যে যেহেতু আমরা এই জন্তুর এরিয়াতে তাকে না বলেই চলে এসেছি, এই জন্য সে আমাদেরকে একটা মায়াজালের মধ্যে ফেলে দিয়েছে, যেইটার মধ্যে থেকে আমরা কোনোদিনও বেরোতে পারবো না। আর সে এক এক করে আমাদের সবাইকে মারবে, সে আমাদের কাউকে রক্ষা দিবে না। আর যখন সবাই জিজ্ঞেস করে যে এটা সমাধান কি, তখন সে বলে যে আমাদের মধ্য থেকে কাউকে বলি দিতে হবে। এটা শোনার পরে সবাই বেয়ার দিকে তাকানো শুরু করে, কারণ সে তাদের গ্রুপের মেম্বার ছিল না, সে বাইরের একজন সদস্য। আর তখনই আমরা দেখতে পারি সবাই মিলে বেয়ার উপরে হামলে পড়ে আর তাকে যেই কোনো মূল্যে ধরে গাছের সাথে বাঁধার ট্রাই করে। তবে বেয়াও এই হুলস্থুলের মধ্যে নিজেকে সেভ করার ট্রাই করে আর সে গিরকে একটা লাথি মেরে দেয়। এই লাথির জন্য গিরের মাথার গিয়ে একটা পাথরের উপরে পড়ে আর সে সেখানে বেহুশ হয়ে যায়। তবে বাকি দুইজন কোনো রকমে তাকে ধরে একটা পাথরের সাথে ফাইনালি বেঁধেই ফেলে। আর এরপরে ওডাল সেই রাক্ষসকে চিৎকার করে বলা শুরু করে যে তুমি চাইলে এখন বেয়ার মাংস খেতে পারো। তবে তখনই তারা সেই রাক্ষসের শব্দ শুনতে পারে, যেন সেই রাক্ষসটা তাদের খুবই কাছে চলে এসেছে। এটার জন্য তারা খুবই ভয় পেয়ে যায়। ওডাল তো এতটাই ভয় পেয়ে যায় যে সে সেখানে পাথরের মতো জমে যায়, সে নড়তে চড়তে পর্যন্ত পারছিল না।
আর এই সুযোগটা কাজে লাগিয়ে বেয়া দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এখন যেহেতু ওরাল আর ইবের কাছে কোনো অপশন নেই, এই জন্য তারা তাদের অস্ত্র বের করে ফেলে আর সেই রাক্ষসকে ফেস করার সিদ্ধান্ত নেয়। তবে তখন ওরাল এসে এবের পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয় আর সে জোরে জোরে চিৎকার করা শুরু করে যাতে রাক্ষস তার জায়গায় এবকে এসে খায়। তবে তখন এবও তার সমস্ত শক্তি দিয়ে ওরালের পায়ের মধ্যে জোরে একটা লাথি মারে, যেটার জন্য ওরালের পাটাও ভেঙে যায়। যার মানে আমরা বুঝতে পারি তারা দুজনই এখন ভয়ঙ্করভাবে আহত হয়ে আছে। যাই হোক, একটু পরে এরিও জ্ঞান ফিরে পেয়ে যায়। আর যখনই সে জ্ঞান ফিরে তার সঙ্গীদেরকে খোঁজা শুরু করে তখন সে কাউকেই আশেপাশে দেখতে পায় না। আর এই জন্য সে উঠে যখন জঙ্গলের মধ্যে খোঁজাখুঁজি শুরু করে তখন খুব শীঘ্রই সে ওরালের কাছেও চলে আসে। তবে তখনই হঠাৎ করে কেউ তাকে পেছন থেকে টেনে নিয়ে যায়। আসলে এটার অন্য কেউ ছিল না, এটা ছিল বেয়া, যে কিনা একটু দূরে বসে সেই ভয়ঙ্কর জন্তুটার উপরে নজর রাখছিল। আর একটু পরে এই জন্তুটা ওরালের সামনে চলে আসে আর এই ভয়ঙ্কর জন্তুটা দেখার পরে তার জান সেখানেই বেরিয়ে চলে যায়। এখন এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে বেয়া ফাইনালি সিদ্ধান্ত নেয় সে নিজে এই জন্তুটাকে ফেস করবে। এই জন্য সে একটা শুল নিয়ে সামনে চলে আসে সেই জন্তুটাকে মারার জন্য। আর যখন এই জন্তুটা ইরির দিকে যাওয়া শুরু করে তখন বেয়া পেছন থেকে এই শুলটা দিয়ে তার উপরে গিয়ে আক্রমণ করে দেয়। এখন এই আক্রমণের জন্য জন্তুটা কোনো রকমে মাটিতে পড়ে তো যায়, তবে এখনও তার মৃত্যু হয়নি। আর যখনই বেয়া তার মুখ থেকে মাস্কটা সরায় তখন সে পুরোপুরি শক্ট হয়ে যায়। সে দেখতে পারে এটার অন্য কেউ না, এটা হচ্ছে একটা নেয়ানডারথাল ওম্যান। তারা একে অন্যকে দেখার পরে দুজনেই খুবই শক্ট হয়ে তাকিয়েছিল। তবে একটু পরে নেয়ানডারথাল এই মহিলা জোরে চিৎকার করে পালিয়ে যাওয়া শুরু করে। আর এই ব্যাপারগুলো দেখার পরে তারা দুজনও তাকে ফলো করা শুরু করে। আর দৌড়াতে দৌড়াতে তারা ফাইনালি জঙ্গল থেকে বাইরে বেরিয়ে চলে আসে। তবে বাইরে বেরিয়ে সেই মহিলাকে তারা চারপাশের কোথাও পায় না। আসলে নিয়ান্ডারথাল হচ্ছে গিয়ে এমন এক ধরনের মানুষের প্রজাতি যারা কিনা বরফের মধ্যে বসবাস করত। যদিও এখন বর্তমানে তারা জীবিত নেই, তবে তাদের কঙ্কাল আমরা অবশ্যই পেয়েছি। তো এখন বেয়ার গির বুঝতেই পারছিল না যে তাদের কি করা উচিত। এখন গির তাকে পরামর্শ দিয়ে বলে যে আমাদের আসল এলাকাতে ব্যাক করা উচিত আর সেখানে গিয়ে বাচ্চা জন্ম দেওয়ার ট্রাই করা উচিত, কারণ আমাদের কাছে এখন কোনো সঙ্গী সাথী নেই। আর যদি এমনই চলতে থাকে তাহলে একটা সময় আমরা বিলুপ্তির পথে চলে যাব। তবে বেয়া চাইছিল সেই মহিলাকে ফলো করতে, কারণ সে বিশ্বাস করত যে নিয়ান্ডারথলের লোকজন তাদের থেকে আধুনিক। তারা শিকার করার বিভিন্ন পদ্ধতি এবং কৃষিকাজের বিভিন্ন পদ্ধতিও আবিষ্কার করে ফেলেছে। যদিও গির তাকে সাবধান করে দিয়ে বলে যে এটা করতে গেলে আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে, তবে বেয়ার এতে করে কিছুই যায় আসে না। সে বলে যে যদি আমরা এটা করতে না যাই তাহলে কয়েক ঘন্টার মধ্যে ক্ষুধায় আমরা এমনিতেই মারা যাব। সো লাস্ট একটা ট্রাই তো করাই যায়। আর ফাইনালি এটার জন্য গির রাজি হয়ে যায়। আর এরপর তারা নিয়ান্ডারথল সেই মহিলার পায়ের ছাপগুলোকে ফলো করে করে তাদের গুহার দিকে যাওয়া শুরু করে। আর এরপরে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু পাহাড় আর ভয়ঙ্কর কিছু নদী পার করে তারা এমন একটা জায়গায় চলে আসে যেখানে অনেকগুলো গুহা ছিল। এখন এই গুহার মধ্যে ভালো করে খোঁজার জন্য তারা দুইজন দুই দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এরপরে যখনই বেয়া একটা গুহার মধ্যে যায় তখন হঠাৎই একটা নিয়ান্ডারথল লোক এসে তাকে পেছন থেকে আক্রমণ করে দেয় আর তার গলা টিপে তাকে হত্যা করার ট্রাই করে। আর খুব শীঘ্রই বেয়া সেখানে বেহুশ হয়ে যায়। তবে আসলে এটা ছিল বেয়ার একটা চাল, সে বেহুশ হওয়ার নাটক করেছিল। আর যখন এই লোকটা তাকে ছেড়ে দেয় তখন সে একটা পাথর দিয়ে তার উপরে আক্রমণ করে দেয়, যেটার জন্য এই লোকটার সেখানেই মৃত্যু হয়ে যায়। এখন হাঁটতে হাঁটতে বেয়া এমন একটা গুহার মধ্যে চলে আসে যেই গুহার মধ্যে আগুন জ্বলছিল। এখন এখানে এসে সে দেখতে পারে অ্যাডামের ছেলে হিরনও এখানেই আছে, যাকে কিনা কয়েকদিন আগে অন্ধকারের মধ্য থেকে কেউ একজন টেনে নিয়ে গিয়েছিল। যদিও হিরন তাকে দেখার পরেই তার বাবার সম্পর্কে জিজ্ঞেস করে, তবে বেয়া তাকে কোনো অ্যান্সারই করতে পারে না। তবে তখনই সেই নিয়ান্ডারথল মহিলাটা এখানে চলে আসে আর সে হাতে একটা অস্ত্র নিয়ে তাদের উপরে আক্রমণ করার ট্রাই করে। তবে তখন বেয়াও আগুন নিয়ে তাকে বারবার করে ভয় দেখানোর ট্রাই করছিল। তবে এই চিল্লাচিল্লি শোনার পরে গিরও সেখানে চলে আসে। তবে যখন সে অ্যাডামের ছেলে হিরনকে জীবিত দেখতে পারে তখন সে পুরোপুরি শকড হয়ে যায়। আর যখনই সে সেখানে দাঁড়িয়ে তার দিকে তাকিয়েছিল তখন এই সুযোগটা নিয়েই সেই মহিলা গিয়ে তার উপরে আক্রমণ করে দেয়। আর তার মাথার মধ্যে সে ততক্ষণ পর্যন্ত পেটায় যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু না হয়ে যায়। আর এই জন্য বেয়া দ্রুত সেখানে আগুন লাগিয়ে দেয় আর হিরনকে নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে চলে আসে। একটু পরেই গুহার মধ্যে একটা ব্লাস্ট হয়ে যায় আর সেই মহিলাটা বের হওয়ার সময় আটকা পড়ে যায়। আর যখন সে চিৎকার করছিল সাহায্যের জন্য তখন হিরন যদিও তাকে সাহায্য করতে যায়, তবে বেয়া এখন পর্যন্ত ভুলেনি যে তার পুরো ফ্যামিলিকে এই মহিলাটাই শেষ করেছে। এই জন্য সে গিয়ে তার উপরে আক্রমণ করে দেয় আর একটা পাথর নিয়ে সে তার মাথায় ততক্ষণ পর্যন্ত পেটায় যতক্ষণ না তার মৃত্যু হয়ে যায়। এখন এটা দেখার পরে হিরন পাগলের মতো কান্না করা শুরু করে, কারণ এই মহিলা তার কোনো ক্ষতি করেনি, সে তাকে তার বাচ্চার মতো পালছিল। তবে তখন বেয়া তাকে সমস্ত সত্যিটা বলে দেয়। সে বলে যে এই মহিলাই তোমার বাবাকে খুন করেছে।
আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে হিরন ফাইনালি শান্ত হয়। আর এরপর সে বেয়াকে নিয়ে চলে আসে এমন একটা গুহার মধ্যে, যেই গুহার মধ্যে অনেক অনেক খাবার ছিল আর অনেক অত্যাধুনিক যন্ত্রও ছিল। আর এরপরে ফাইনালি তারা এখান থেকে তাদের নতুন জীবনে শুরু করে। আর এমন একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।